প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষে সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছি আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর, দৈনিক আমার দেশ। সুলতান ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, ভোটের অধিকার কেড়ে নিতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে, ঢাকায় ৮ জনসভায় তারেক রহমান। নির্বাচন হাইজ্যাক করার চিন্তা করছে একটি পক্ষ, জনসভায় জামায়াতের আমির। দৈনিক আমার দেশ, জাতির উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান, দুর্নীতি দমনে যতটা কঠোর হওয়া যায় ততটাই হবে বিএনপি। জাতির উদ্দেশ্যে ভাষণে জামায়াত আমির, তরুণদের প্রত্যাশার নতুন দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন। দৈনিক ইত্তেফাক, নির্বাচনের প্রচারণা শেষ, দেশ প্রায় লক্ষ্যে পৌঁছে গেছে, হ্যাঁ জিতলে পাল্টে যাবে দেশ। নির্বাচনের আগে সচিবদের সঙ্গে গেট টুগেদারে প্রধান উপদেষ্টা। মানুষের ভাগ্যের পরিবর্তনের প্রতীক ধানের শীষে ভোট দিন, প্রচারের শেষ দিনে ঢাকায় জনসভায় তারেক রহমান। আজাদি না গোলামি, ফয়সালা ভোটেই, শেষ নির্বাচনী গণমিছিলে ডাক্তার শফিকুর রহমান। দৈনিক ইনকিলাব, খরচের দৌড়ে জামায়াত প্রার্থীরা এগিয়ে, পিছিয়ে রয়েছেন বিএনপির প্রার্থীরা। জাতীয় নির্বাচন গণভোট ঘিরে জিরো টলারেন্স নীতি, বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোরতা। দৈনিক নয়া দিগন্ত, দুই জোটের হাড্ডাহাড্ডির লড়াই, আইআইএলডিএর জরিপের তথ্য। জাতির উদ্দেশ্যে ভাষণ তারেক রহমান, আগামীর সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ, আসুন পরিবর্তনের মহাসুযোগ কাজে লাগাই, জাতির উদ্দেশ্যে জামায়াত আমিরের ভাষণ। দৈনিক যুগান্তর, সংসদ নির্বাচন ও গণভোট, সহিংসতার আলোচনায় সর্বোচ্চ নিরাপত্তা, শেষ দিনে জমজমাট প্রচারণা। দৈনিক সমকাল, প্রচার শেষ, ভোটের অপেক্ষা। অতীতের ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান, জাতির উদ্দেশ্যে ভাষণ। আসুন নতুন দেশ গড়ার মহাসুযোগ কাজে লাগাই, জামায়াত আমির। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, শাসকরা মালিক নয়, হবে সেবক, জাতির উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান। সচিবদের প্রধান উপদেষ্টা, ভোট রাজনৈতিক কাঠামো অভূতপূর্ব পরিবর্তনের। দৈনিক কালের কণ্ঠ, প্রচার শেষ, সরকারের বিদায়ী সুর। দৈনিক মানবজমিন, অতীতের ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান। ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব, জামায়াত আমির। দৈনিক কালবেলা, প্রচারের ডামাডোল শেষ, শুধু ভোটের অপেক্ষা। বিএনপির দিকে ঝুঁকছেন আওয়ামী লীগ সমর্থকরা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এ আমার অঙ্গীকার, তারেক রহমান। দৈনিক দেশ রূপান্তর, ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যেন বিভ্রান্ত করতে না পারে, ভোটারদের সতর্ক করলেন বিএনপির চেয়ারম্যান। পারিবারিক পরিচয় দেশের চালক হতে পারবে না, পরিবর্তনের অপেক্ষায় ভোট চাইলেন জামায়াত আমির। দৈনিক বণিক বার্তা, নারী রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায়ন না, ব্যালটে 50%। দ্য ডেইলি স্টার, campaigning doors to close, BNP will build safe, self-reliant country. Jamaat praised Bangladesh 2.0 in televised speech. Partnership outlines plans for justice, governance, economic overhaul. New Age, country gears up for polls as electioneering ends. Daily Observer, candidates, supporters pass hectic final day of vote seeking. Campaigning ends at 7:30 AM today. আমরা দেখেছি আপনার দীর্ঘদিনের যেই নির্বাচনের যেই জমজমাট প্রচারণা আজ সকাল 7:30 থেকে শেষ হয়েছে। এবারে নির্বাচনে ইসি নিবন্ধিত 60টি রাজনৈতিক দলের মধ্যে 50টি দল অংশ নিচ্ছে। আপনার নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি সম্পন্ন। প্রধান উপদেষ্টা বলেছেন, এবারে নির্বাচন হবে দেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন, রাজনৈতিক কাঠামোতে অভূতপূর্ব পরিবর্তন। তারপরেও জনগণের মধ্যে কিন্তু সংশয়, উৎকণ্ঠা রয়ে গেছে কি হচ্ছে বৃহস্পতিবার। কি ভাবছেন? ধন্যবাদ। আপনি যে শিরোনামগুলো পড়ছিলেন, সেই শিরোনামগুলো পড়ার সময় আমার দুজনের দুটি লেখার কথা মনে পড়ে গেল। সৈয়দ মুস্তফা আলী তার সত্যপীরের লেখায় বলেছেন, ভাই ভাই ঠাই ঠাই হয় না মীমাংসা। সেখান থেকে উনি বলেছেন, ভাই ভাই ঠাই ঠাই এক ঠাই। আবার দেওয়ান কবি জালালউদ্দিন বলেছেন, এই ঘোর দুর্দিনে এলোকে গো বিশ্বে, উজালিয়া 10 দেশে তড়াইতে নিঃস্বে। এই দুটি বিষয় কেন এনেছি?
জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থানের কথা যখন বলেন, তখন আমার এবং তার পরবর্তী প্রেক্ষাপটে যখন অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ইনভাইট করা হলো, দায়িত্ব নিলেন, তখনই আমার কাছে মনে হয়েছে যে এই যে ভাই ভাই ঠাই ঠাই, এই সেই ঠাই ঠাই বন্ধ করবার জন্যই পরিবর্তনের দূত হিসেবে বা এই অরাজকতা বন্ধের একজন মনীষী হিসেবে ডেকে নেওয়া হয়েছিল এই অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে। এবং এই গহ্বর দুর্দিনে এলোকযুগ বিশ্বে উজালিয়া 10 দিশি তড়াইতে নিঃশে, এই যে একে অপরের বিরুদ্ধের যে অভিযোগের যে সংস্কৃতি, সেখান থেকে পরিবর্তনের দিকে আনবার, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং হানাহানি দুর্নীতি বন্ধ করবার যে উদ্যোগ উনি নিয়েছিলেন, সেখান থেকে এই অধ্যাপক ইউনূস সরকারের, আপনি শিরোনাম পড়ছিলেন যে সরকার বিদায় নেবার পালা, সেই প্রচেষ্টা, সেই যে আশা জাগা নিয়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, স্বপ্ন তৈরি হয়েছিল, গতকালকের শেষ দিনের প্রচারণায়, আনুষ্ঠানিক প্রচারণার বক্তব্যে সেটি প্রতিফলিত হয় নাই। কেন প্রতিফলিত হয় নাই? আপনি দেখবেন দুটি বড় দল একে অপরকে দুর্নীতিবাজ বলছে, একজন আরেকজনকে পরিবারতন্ত্রের কথা বলছে, আবার উভয়ই কিন্তু ভোট কেন্দ্র পাহারা দেবার কথা বলেছেন, সতর্ক থাকতে বলেছেন, ভোটের রেজাল্ট যাতে কেউ ছিনিয়ে না নিতে পারে সেই দিকে কিন্তু উভয় দলই সতর্ক করেছেন তার নেতা কর্মী সমর্থকদেরকে। কেউ বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রের দিকে নজর রাখতে, আবার কেউ বলেছেন ফজর থেকে ভোট গণনা শেষ পর্যন্ত নজর রাখতে। তো আমি এইখানটাতে একটা শুভ জায়গা দেখি। কেউ চান না, কোট আনকোট, যদি এটি এমন হয় যে কেউ চান না যাতে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা না হয়, সবাই যদি চান ভোটার অংশগ্রহণ থাকুক, এবং সবাই যদি চান সত্য যে রায় সেটির প্রতিফলন ঘটুক, তাহলে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এই যে লক্ষ্য, উনি বলেছেন যে মহা উৎসব হবে, সেই উৎসবের পথে কিন্তু হাঁটছে দেশ। আপনি দেখবেন আমরা ঈদের আগে টেলিভিশন বলেন, জাতীয় পত্রিকা বলেন বা স্থানীয় পত্রিকা যেভাবেই বলেন না কেন, আমরা বলতাম নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। এবার দেখলাম এই ভোটের টানে মানুষ ঢাকা ছেড়ে যে যার যেখানে ভোটার সে সেখানে ছুটে যাচ্ছে। অর্থাৎ দীর্ঘ বছর যে ভোট দিতে পারেনি, দীর্ঘ যুগের, প্রায় দেড় যুগেরও বেশি সময় যে হতাশা ছিল বা ভোট কেন্দ্র বিমুখতা তৈরি হয়েছিল, ভোট থেকে মানুষের যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা থেকে মানুষ সরে গিয়েছিল, সেটি আবার ফিরে এসছে অনেকাংশে। আমি পুরোপুরি বললাম না, যে অনেকাংশে এসছে। এটি একটি সাফল্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং শেষ হাসিটা হাসতে হবে যদি তুলনামূলক নিরবচ্ছিন্নভাবে ভোট হয় এবং কোনো ধরনের বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়া সবাই ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোটের ফলাফল সঠিকভাবে প্রকাশ করতে পারে। একটি বড় ধরনের পরিবর্তন, যেটি ইতোপূর্বে ঘোষণাই ছিল, কাজে ছিল না। এবার বলছে কেন্দ্রে কেন্দ্রে ফলাফলের রেজাল্ট সাটিয়ে দেয়া হবে। অতীতের বেশ কটি নির্বাচনে আপনি দেখবেন যে কেন্দ্রের ফলাফল সাটিয়ে দেয়া হয় নাই, যদিও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এ এটি বলা আছে যে আপনি যেখান থেকে যে ভোট হবে সেটি ভোট গণনা শেষে সেই কেন্দ্রের দৃশ্যমান জায়গাতে সবাই যাতে দেখতে পারে এমন জায়গাতে আপনি ফলাফল সাটিয়ে দিতে লাগবে। এবার ইলেকশন কমিশন সেই প্রতিশ্রুতিটি দিয়েছে সেটি করবার। যদি সেটি হয় তাহলে মানুষ জানতে পারবে কি হলো, এই ভোট কেন্দ্রের ফলাফল কি হলো। শেষ মুহূর্তের প্রচারণায় কালকে দুটি বৃহৎ দলের নেতা, আমি অন্য দলে নাই বা গেলাম,
দুটি বৃহৎ দলের নেতা বা দুটি বৃহৎ জোটের নেতারা তারা কিন্তু সবাই দুর্নীতিকে না বলবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সরকার গঠন করলে একজন বলেছেন প্রথম দিন থেকেই পরিকল্পনা বাস্তবায়ন, সেটি সব সরকারই আমরা দেখেছি। সেটা যারা দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত আছে বা অভিযুক্ত আছে তারাও কিন্তু সরকার গঠনের পরই 100 দিনের কর্মসূচি আমরা নিতে দেখেছি। তবে এটি নতুন কোনো কিছু নয়। তবে যদি এই যে বলেছে দুর্নীতিতে জিরো টলারেন্স, দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না, বা মানবিক রাষ্ট্র গঠন করার কথা বলেছেন, কর্মসংস্থানের কথা বলেছেন, 1 কোটি, তারেক রহমান কালকে বলেছেন 1 কোটি কর্মসংস্থান তৈরি করা হবে, বিনিয়োগের পরিবেশ বাংলাদেশকে শক্তপোক্ত করে দাঁড় করাতে লাগলে এখন অর্থনৈতিক উন্নয়ন ছাড়া, অর্থনীতি ছাড়া রাজনীতি সমান তালে সামনে এগোতে পারবে না। সেটি অভ্যন্তরীণ বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটেই বলেন। সেজন্য আমার বিনিয়োগকে, আমাদের শিল্পায়নকে, আমাদের বাণিজ্যকে শক্তপোক্ত করতে লাগবে। এবং সেই জায়গাতেই কিন্তু তারেক রহমান খুব গুরুত্ব দিয়েছেন যে বিনিয়োগকে ত্বরান্বিত করতে এবং বিনিয়োগের মাধ্যমে, শিল্প কলকারখানার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। এবং সেটিই যদি হয় তাহলে এই যে বিভ্রান্ত তারুণ্য বা যারা বিপথে চলে যায়, সমাজে হানাহানি বিশৃঙ্খলায় চলে যায়, তাদেরকে যদি হাতে কর্ম কাজ দিতে পারেন তারা কিন্তু সেখান থেকে সরে আসবে। আরেকটা হলো এই যে প্রতি বছর প্রায় 20 লাখের বেশি শিক্ষিত তরুণ যারা বেরিয়ে আসছে, কর্মবাজারে প্রবেশ করছে, তাদের হাতে যদি কাজ দিতে পারেন, তাদেরকে যদি উদ্যোক্তা বানাতে পারেন বা কাজ দিতে পারেন, তাদেরকে উপার্জনক্ষম বানাতে পারেন, তাহলেই কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। এবং এই দুর্নীতি, অন্যায়, অনাচারের বিরুদ্ধে মানুষ যেভাবে সোচ্চার হয়েছে, তখন কিন্তু এই যে যারা দুর্নীতির বীজ বপন করেছে সেই দুর্নীতির বীজ উপড়ে ফেলা খুব সহজ হবে। আমি মনে করি গতকালকে বিভিন্ন জনসভায় দুটি জোটের শীর্ষ নেতারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন, তারা সেটিকে যদি ভেতর থেকে বলেন, সত্যিকার অর্থে বাস্তবায়নের জন্যই যদি বলে থাকেন, তাহলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। তবে আমরা দেখেছি অতীতে তো আপনার যে ইলেকশন ম্যানিফেস্টো বা নির্বাচনী ইস্তেহার যে প্রতিশ্রুতি দেয়, এগুলি কিন্তু অধিকাংশই যখন ক্ষমতায় যায়, যেই দলেই যায়, বাস্তবায়ন কিন্তু হয়নি দীর্ঘ এত বছর আমরা দেখেছি। আরেকটা বিষয় আপনি যে বলেন, প্রধান দুই দলের রাজনৈতিক যেই বিতর্ক, যে পাল্টাপাল্টি বক্তব্য, যেটা তারেক রহমানের বক্তব্য বলেন, জামায়াতের আমির আমি দেখেছি যে প্রথম থেকে একটা বিষয় উনি হাইলাইট করছে পরিবারতন্ত্র। এই বিষয়টা কিভাবে আসলে দেখেন, আমি যে কথাটা বলছিলাম, যেটি আমি সৈয়দ মুস্তফা আলীর কথা বললাম, যে ভাই ভাই ঠাই ঠাই হয় না কো মীমাংসা, এই যে একে অপরের বিরুদ্ধে দোষারোপের যে রাজনীতি, সেখান থেকে কিন্তু সেই পরিবর্তনের জন্যই কিন্তু জুলাই বিপ্লব হয়েছে। 1,500-এর বেশি মানুষ বুক চিতিয়ে দিয়ে তারপরে সেই মৃত্যুকে আলিঙ্গন করেছে, যে যাতে দোষারোপের রাজনীতি না থাকে, দুর্নীতির রাজনীতি না থাকে, ন্যায়পরায়ণতা বা মানবিক দেশ গড়বার যে আকাঙ্ক্ষা, সেটি যাতে ফিরে আসে। এখনও যখন আমরা দেখি কেউ বলে যে পরিবারতন্ত্রের কথা, যাদের পরিবার কখনো রাজনীতিতে ছিল না, তারা পরিবারতন্ত্রে আসবে কি করে? আমি কোনোভাবেই এটির মধ্য দিয়ে ওই পরিবারতন্ত্রকে যে আমি খুব আশ্রয় প্রশ্রয় দেওয়ার কথা বলছি তা নয়। যেটিকে আপনি দিনে দিনে বাড়িয়েছে দেনা সুদিতে ওই বেরিন, কবি নজরুল বলেছেন। তো দিনে দিনে যে পরিস্থিতি, যে পরম্পরায় চলে এসছে, সেখান থেকে পাল্টাতেও আপনাকে সময় লাগবে। এই যে এবারের যে ঐকমত্য কমিশন বা আমরা যেটি সংস্কার বলছি, সেই সংস্কারে কিন্তু এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সেটি তারেক রহমানের যে নির্বাচনী ইশতেহার, সেখানটাতেও সে কিন্তু বলেছেন। তো এটি যদি থাকে, এরপরে যদি বলেন এক ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে, আবার একই ব্যক্তি দলীয় নেতা হতে পারবে, এই জায়গাগুলোর পরিবর্তন যদি হতে থাকে, তাহলে কিন্তু এটা হবে না। কিন্তু এই যে এখনই নির্বাচনের শেষ মুহূর্তে এসে দুর্বল বিষয়গুলোকে মানুষের মনে আবার জাগিয়ে তোলা, যেগুলোকে অপসংস্কৃতি বা যেগুলোকে আমরা রাজনীতি বহির্ভূত সংস্কৃতি আমরা বলতে চাই, সেই জায়গাগুলোকে মানুষের মনে বিষ বাষ্পের মতো উস্কে দেয়া, এটি সুস্থ রাজনীতির পরিচয় বহন করে না। একইভাবে যুদ্ধ অপরাধ, জামাত ইসলামীর বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধ কি? তারা যুদ্ধ অপরাধের
অপরাধীদের দল, সেই যুদ্ধ অপরাধের ইস্যুটাকেও আবার কেউ কেউ উস্কে দিতে চাইছেন, যেটি আওয়ামী লীগের বয়ান ছিল, বিগত সরকারের বয়ান ছিল, সেই বয়ানও আবার কেউ কেউ উস্কে দিতে চাইছে। সেখানটাতেও আমরা তো পরিবর্তন দেখছি যে শিক্ষিত তরুণ মেধাবীরা দুঃখিত রাজনীতিতে আসছে। অতএব যা কিছু মন্দ সেখান থেকে পেছনে ফেলে যা কিছু ভালো সেই পথে আমাদেরকে এগোতে লাগবে। অতএব এই পরস্পর বিরোধী যে নোংরা কাদা ছোড়াছুড়ি বা অপরাজনীতির বা অপবক্তব্য বা যেগুলো মানুষ এখন আর নিতে চায় না, গ্রহণ করতে চায় না, তরুণ সমাজ নিতে চায় না, শিক্ষিত নয় সুশিক্ষিত তরুণ সমাজ নিতে চায় না, সেই জায়গাগুলোতে যারা প্রবীণ, যারা শীর্ষ নেতা, তাদের সেই বিষয়গুলোর পরিবর্তন, সেই বক্তব্যগুলো থেকে সরে আসা দরকার মনে হয়। এবং সেটি আগামী দিনের ভোটের মধ্য দিয়ে কাদেরকে মানুষ কার বক্তব্যকে গ্রহণ করছে সেটি কিন্তু ভোটের ব্যালটে সেটি রায় আসবে, সেই আশাবাদ রাখতে চাই। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে আপনার নির্বাচন কমিশন তো এখন সমস্ত কেন্দ্রবিন্দু হচ্ছে নির্বাচন কমিশন। আপনার সারা দেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র 16,000, ঢাকাতে 37টি, এবং তফসিল ঘোষণার পর গুলিতে নিহত হয়েছে 10 জন। তো এখন এই যে ওভারঅল ল অ্যান্ড ওয়ার্ডার সিচুয়েশন, যে কমিশনের প্রতি আবার অনেকের অভিযোগও রয়েছে, আস্থাহীনতাও বাড়ছে, আবার এখনও কমিশন কি করে, অর্থাৎ অতীতে আমরা দেখেছি নির্বাচন কমিশনেই কিন্তু বিভিন্ন কারণে বিতর্কিত হয়েছিল, সাবেক প্রধান কয়েকজন নির্বাচন কমিশনার জেলেও গেছে। তাহলে এই কমিশনের উপর কিন্তু সবারই এখন পর্যন্ত আস্থা আছে, আবার কেউ কেউ বলছে যে আস্থাহীনতা নাই, এই কমিশন নির্বাচন করতে পারবে কিনা সন্দেহ। তো এটা কিভাবে দেখছেন? ধন্যবাদ। দেখেন, এই কমিশন নির্বাচন করতে পারবে কিনা এই সংশয় এখন অমূলক। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণের বা পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগ নতুন কিছু নয়। এটা অতীতের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাই কেউ পুরনো যে তাদের বক্তব্য বা প্র্যাকটিস সেটি একটু ঝালাই করছে। আমি বলবো এই কারণে, কেন, আপনি যার যখন যেটা যেভাবে চাইছে সেটি না হলেই যত দোষ নন্দ ঘোষ ইলেকশন কমিশন যখন তফসিল ঘোষণা করে সেই থেকে নির্বাচনটা অনুষ্ঠান পর্যন্ত, গেজেট প্রকাশ পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে সকল সংশ্লিষ্ট বিভাগ, মন্ত্রণালয়, বাহিনী ন্যস্ত থাকে। এবং এ যাবৎকাল পর্যন্ত আপনি বলছেন 10 জন মারা গেছে, আমরা তো অতীতেও দেখেছি জ্বালাও পোড়াও নির্বাচনের তফসিলের নির্বাচনের আগের দিন পর্যন্ত কিভাবে অগ্নিসংযোগ হয়েছে, গাড়িতে পেট্রোল বোমা দেওয়া হয়েছে, যারা প্রতিপক্ষ তাদেরকে ঘায়েল করবার জন্য তাদেরকে ধরে নিয়ে এসে এক পক্ষ মেরেছে, কোনো না কোনো দেশের বা বাইরের বা একটি উদ্দেশ্য প্রণোদিত বাইরের একটি এজেন্সি তারা যে কাজগুলো ঘটিয়েছে ও পরবর্তীতে সেগুলো সামনে এসছে, সেই কাজগুলো যারা তখনকার সময় দুর্বলতম পক্ষ তাদের উপরে চাপিয়ে দিয়ে ইলেকশন কমিশনকে, এবং সেখানে ইলেকশন কমিশনের ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। ইলেকশন কমিশনে অভিযোগ গেলেও ইলেকশন কমিশন সেগুলো সুরাহা করেনি। কিন্তু সেই জায়গাতে আমি বলবো এএমএম নাসির কমিশন, বর্তমান যে কমিশন, তারা কিন্তু অনেকগুলো বিষয়, অনেকগুলো ডিসপিউটকে যখনই দেখেছে যে এরকম একটি সিদ্ধান্ত দেখেছে দেশ এবং জনগণের জন্য বা সুষ্ঠু ভোটের জন্য এটি ঠিক হয়নি, তারা কিন্তু সেই জায়গাগুলো রেকটিফাই করেছে। আপনি দেখেন, এই কমিশন যাতে পক্ষপাতমূলক কোনো কিছু না হয় সেই জন্য কিন্তু যে কটি উদ্যোগ নিয়েছে সেগুলো যুগান্তকারী উদ্যোগ। যেমন আপনি যদি দেখেন যে জোট গঠন করলেই বড় জোটের প্রতীকে নির্বাচন করা যাবে, এটি একটা সময় এনসিপি সহ তার শরিক যারা বড় জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যারা এসেছিল তারা কিন্তু ইলেকশন কমিশনকে বিএনপির পক্ষপাতমূলক নির্বাচন কমিশন হিসেবে অভিযুক্ত করেছিল। আর ওই দাবিটি কিন্তু বিএনপি করেছিল যে না, জোটভুক্ত যারা হবে, যে জোট বড়, সেই যে দল বড় তার প্রতীকেই জোটের অন্যরা নির্বাচন করতে পারবে। ইলেকশন কমিশন কিন্তু সেটিকে শেষ পর্যন্ত সেটিকে প্রশ্রয় দেয়নি এবং রুখে দিয়েছে। আপনি দেখেন সর্বশেষ গতকালকের ডিসিশনটার কথাই বলেন, যে কোনোভাবে হোক একটি ডিসিশন নিয়েছিল যে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না। আমি একদিক থেকে বলি যে সবার জন্য মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রের ভিতরে যাওয়া আরেকটি বিশৃঙ্খলা, কারণ আপনি কাকে ভোট দিলেন
সেটি আপনি আপনার ভোটটা মোবাইলটা তো আপনি ক্যারি করে নিয়ে যাবেন, আপনি যখন গোপন কক্ষের ভিতরে ঢুকবেন তখন আপনি কাকে ভোট দিচ্ছেন সেটির ছবি যদি আপনি তুলে ফেলেন, আপনার পেছনে তো আরেকজন পাহারাদার থাকবে না যে আপনি ছবি তুলছেন কি তুলছেন না, নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই দিক থেকে ঠিক ছিল, কিন্তু যখনই জনগণ এবং গণমাধ্যম, বিশেষ করে আমার সহকর্মী বা গণমাধ্যম থেকে যে দাবিটি উঠেছে, আমি মনে করি একেবারেই যুক্তিযুক্ত। কারণ আপনি পেশায় সাংবাদিক, এখন মোবাইল সাংবাদিকতা, তথ্য প্রযুক্তির এই যুগে আপনার কখন কোত্থেকে কিভাবে কথা বলতে লাগবে, কখন লাইভে ঢুকতে লাগবে, তখন আপনি সবসময় ট্রাইপড বড় ক্যামেরা নিয়ে নাও ঢুকতে পারেন। তো আপনাকে কানেক্ট করবে সারা ওয়ার্ল্ডের, তো সেখান থেকে মোবাইল নিষিদ্ধটা যুক্তিযুক্ত ছিল না। দেখেন ইলেকশন কমিশন কিন্তু সেখান থেকেও ইস্যু উঠেছে, সরে এসছে কতগুলো শর্ত দিয়ে, তারপরে সেখানটাতে যদিও ওই শর্ত টুনকো শর্ত, তো তারা অ্যাকসেপ্ট করেছে। তো এখন ইলেকশন কমিশন পারবে না, পক্ষপাতমূলক, আগে থেকেই যখন অভিযোগ করছেন, তাহলে কি ইলেকশন কমিশনের মোরালি তাদেরকে দুর্বল করে দেয়া, বা দেশে এবং দেশের বাইরে তাদের বিরুদ্ধে আগেই একটি অভিযোগের তীর রাখা যে তারা পক্ষপাত দুষ্ট বা তারা অদক্ষ, তারা পারবে না, তাদের সক্ষম নয়, এটি যারা করছে তার পেছনে কোনো নেতিবাচক চিন্তা রয়েছে বলে আমার কাছে মনে হয়। আগে থেকে আপনি না জেনে শুনে যা কিছু ঘটেনি, আগেই ভবিষ্যৎ দ্রষ্টা হিসাবে এমন কি কাজ এই ইলেকশন কমিশনের দেখলেন যে ইলেকশন কমিশন কোনো দলের পক্ষ নিয়েছে? একটি জায়গা খুঁজে বের করে দেখান। যখন যে ডিসপিউট এসছে সেই ডিসপিউট সুরাহা করবার চেষ্টা করেছে। আদালত পর্যন্ত যে বিষয়, ইলেকশন কমিশন তার জায়গায় অনড়ও ছিল, সেটি আদালতে গেছে, আদালত থেকেও কিন্তু সেখান থেকে তারা পিছপা হটে নাই। অর্থাৎ আমি মনে করি যে এই দোষারোপের যে সংস্কৃতি, সেখান থেকে বেরিয়ে আসতে লাগবে। আগে ভাগে কারো বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করাটা সুষ্ঠু রাজনীতি বা সুস্থ গণতন্ত্রের পথে অন্তরায় হতে পারে। ইলেকশনকে সামনে রেখে আপনি দেখছেন গতকাল বিভিন্ন পত্রিকায় ভোটের সমীকরণ নিয়ে এক একজন এক এক জরিপ দিয়েছে, নানান কথাবার্তা হচ্ছে। ন্যাশনাল রিসার্চ কাউন্সিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি সংগঠন ন্যাশনাল রিসার্চ সেল, তারা বলছে 77% ভোট 220 আসন পেতে পারে বিএনপি, আর জামায়াত 16% এবং সমর্থন আর 57টি আসন, এনসিপি 3% সমর্থন 2টি আসন। তো আমরা দেখছি আরও এরকম অনেক ধরনের দিয়েছে ভোটের সমীকরণটা নিয়ে। তো আপনি কি মনে করছেন? দেখেন, নির্বাচন এলেই কিছু সংস্থা এরকম জরিপ প্রকাশ করতে থাকে, আগে থেকেই প্রেডিকশন দিতে লাগে। এইটি অনেক আগে থেকেই চলে এসছে, এটা শুধু বাংলাদেশ না, ইন্টারন্যাশনাল প্র্যাকটিসও আছে এটি। আমরা ডোনাল্ড ট্রাম্পের সময় আমরা দেখেছি। তো শুধু সেটি না, আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের নির্বাচনের সময় আমরা দেখেছি যে এরকম জরিপ আসে। জরিপগুলোর কতগুলো মোটিভ থাকে, সেটি হলো পক্ষপাতমূলক জরিপ করা, এবং সেটি কখনো কখনো কোনো বড় দলের অর্থায়নে হয়, বা তাদের শুভাকাঙ্ক্ষীদের দেশের বাইরে থেকে অর্থায়ন হয়, দেশের ভেতর থেকে দেশের ইন্টারেস্টেড গ্রুপ যারা সুবিধাভোগী তারা করায়, আবার জনমতকে একটি দলের পক্ষে বা একটি পক্ষে নেবার জন্য, প্রভাবিত করবার জন্য এটি করানো হয়ে থাকে। সেই জন্য সাংবাদিকতায় আমরা যেটা বলি, এই যে নির্বাচনী সাংবাদিকতা গত দু মাসের বেশি সময় ধরে প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ তারা কিন্তু এই কাজগুলো করেছে সব জায়গায় সাংবাদিকদের, এবং সেখানে একটি বিষয় ছিল এই যে মতামত জরিপ। মতামত জরিপকে আপনাকে দিতে লাগবে যে কার মতামত জরিপটি ছাপবেন এবং ছাপবেন না, সেখানে কতগুলো প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলো যদি ওই মিডিয়া চিন্তা করে যে এই জরিপটি কারা করেছে, তাদের যোগ্যতা আছে কিনা, তাদের অভিজ্ঞতা আছে কিনা, তাদের দক্ষতা আছে না, কোন ফান্ডে তারা এটি করলেন, কাদের অর্থায়নে তারা এটি করলেন, প্রশ্নগুলো ঠিক আছে কিনা, এবং যেখানটাতে জরিপ চালানো হয়েছে সেটি সর্বসাধারণের জায়গায় না উদ্দেশ্য প্রণোদিত কোনো নির্দিষ্ট এলাকায়, এই সব প্রশ্নগুলো যদি করে ওই গণমাধ্যম, তাহলেই ওখান থেকেই সিদ্ধান্ত নেওয়ার কথা যে এই জরিপটি তারা ছাড়বেন কি ছাড়বে না। সংবাদপত্র কিন্তু সংবাদ মাধ্যম কিন্তু মানুষের জনমতকে পরিবর্তন করে দিতে পারে, এবং সত্যকে সত্য, মিথ্যা থেকে সত্যের পথে নিয়ে যেতে পারে। কখনো কখনো অতীতে দেখেছি সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করার যে অপচেষ্টা, সেটিকে উস্কে দিয়েছে গণমাধ্যম। তবে এই ধরনের জরিপ, এগুলোকে এখন জনগণ অনেকটা সচেতন। আপনি দেখবেন যে আজকে যেটি দেখলেন, আপনি যেটি বললেন যে 204 সিট বিএনপি পাবে, আবার আরেক জায়গায় আমরা দেখলাম আরেকটি জরিপ আজকেই কাগজে এসছে,
যে 105 সিটে জামাতকে নিশ্চিত আর 101 দিচ্ছে 101 সিটে BNP কে বিএনপি নিশ্চিত। তো এটি হলো পক্ষপাতের জরিপ। এটিকে আপনি কোনো যে জরিপের যে মানদণ্ড বা ব্যারোমিটার আপনি যদি বলেন, সেই মানদণ্ডে এটির কতটুকু ভিত্তি আছে বা যৌক্তিকতা আছে সেটি ভোটের বাক্সে প্রতিফলিত হবে। আমি সেই আশা রাখি। আর কাছে আপনার যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনি দেখেছেন বাণিজ্য চুক্তি হয়েছে, গতকাল ওয়াশিংটনে হয়েছে। এই চুক্তি হওয়ার আগেই কিন্তু এর আগে বিভিন্ন প্রশ্ন উঠছিল যে এই সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে কেন এই চুক্তি হলো। চুক্তি অনুযায়ী যে 20% শুল্ক ছিল সেটা 19% করা হয়েছে এবং গার্মেন্টের উপরে 0 যেটা, এটা কীভাবে দেখছেন? দেখেন, ডোনাল্ড ট্রাম্প এবার দ্বিতীয় দফায় দায়িত্ব নেবার পর সারা বিশ্বে বাণিজ্যিকভাবে একটি অর্থনৈতিকভাবে একটি নাড়া দিয়েছে। 100টি দেশের উপরে শুল্ক আরোপ করেছে। হ্যাঁ, সেই শুল্কটা হলো পাল্টা শুল্ক বলছে ওরা। হ্যাঁ, তো সেই পাল্টা শুল্কর একটি অংশ এসে আমাদের উপরে, সেই তালিকা আমরাও আছি। বাংলাদেশের একটি বড় বাজার কিন্তু যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রপ্তানি পণ্যের, বিশেষ করে আপনি তৈরি পোশাকের কথা যদি বলেন, একটি বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত দেশগুলো। তো সেখানটাতে এই যে পাল্টা শুল্কের এই জায়গাটিতে বাংলাদেশকে 37% পাল্টা শুল্ক দেওয়ার কথা ছিল। তো সেখান থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে প্রথম দফায় 2% কমিয়ে 35, এরপর দীর্ঘ বার্গেনিং করে সেখানটাতে যাওয়া উপদেষ্টা পরিষদ এবং আমাদের এক্সপার্ট টিম, ব্যবসায়ী নেতৃবৃন্দকেও শেষ পর্যন্ত সেখানটাতে তাদেরও মতামত নিয়ে সব পক্ষের সেখানটাতে কমিয়ে 20% এসে স্থিত হয়েছিল। এবং দেখবেন পার্শ্ববর্তী দেশের জন্য, ইভেন দ্যাট চায়নার জন্য কিন্তু 50%, 60% এই পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। তো চায়না যদিও তারা আরেকটি ট্রাম্প কার্ড ছেড়ে দিয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে ট্রাম্প কার্ড, সেই আলোচনায় না, যে আমরা আমাদের কথাই বলি। তো সেখানটাতে আমরা বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের বাণিজ্য হলো দ্বিপাক্ষিক বাণিজ্য $8 বিলিয়ন। তো সেখান থেকে বাংলাদেশ কিন্তু ইতিবাচক জায়গায় বাণিজ্য, এই বাণিজ্য দুই দেশের যে বাণিজ্য, সেখান থেকে কিন্তু বড় সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ, যেটি অন্যান্য অনেক দেশের সাথে নাই। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে রিভার্স। সেটি কেমন, 8 বিলিয়নের ভিতরে 6 বিলিয়নই হলো বাংলাদেশের, আর 2 বিলিয়ন করে হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তো মার্কিন যুক্তরাষ্ট্র এখন যেটা করেছে, এই যে আপনি বললেন 20 বিলিয়ন থেকে 20% থেকে 1%, যেটিকে সেটেল হয়েছিল বাংলাদেশের ব্যবসায়ীরা, তারা কিন্তু আত্মতৃপ্তির ঢেকুর গিলেছিল। প্রথমে হতাশা ছিল, এই সরকার কিছু পারছে না, করছে না। আমরা যদি অন্যান্য দেশের প্র্যাকটিসটা আমরা দেখি, বিশেষ করে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে প্রতিযোগী যারা, তাদের চেয়ে ঢের উপরে আমরা কিন্তু এখন রয়েছি, ভালো অবস্থানে, সুবিধাজনক অবস্থানে আমরা রয়েছি। 20% থেকে ফাইনালি চুক্তিতে আরও 1% কমিয়েছে। হ্যাঁ, কোনো পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে শেষ মুহূর্তে এসে কেন। এটি হলো, দেখেন, কবে থেকে কার্যকর হবার ঘোষণা, এবং এটি কিন্তু কার্যকর হয়ে গেছে অলরেডি। তো সেখান থেকে আপনার এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ মুহূর্তে এসে কতগুলো রুটিন কাজ আছে, কাউকে না কাউকে করতেই লাগবে। এটি শেষ মুহূর্তের কাজ বলে আমার কাছে মনে হয়নি। এটি একটি রুটিন কাজ, একটি দেশের সাথে আরেকটি দেশের বাণিজ্যে আমাদের যে দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা, সেটিকে কন্টিনিউ করবা বা সেটিকে ধারাবাহিকতা রক্ষারই একটি চুক্তি আমি মনে করি। এখন কোনো গবেষণা সংস্থা, বেসরকারি গবেষণা সংস্থা, তারা প্রশ্ন তুলেছে যে সেখানটাতে কি শর্তে তারা রাজি হয়েছে। কতগুলো শর্ত আছে, যেমন তারাও চাইছে বাংলাদেশে তাদের বাণিজ্য বাড়ুক। একরকম 2/3 পজিটিভ জায়গায় আমরা আছি। এখন তারাও এই যে মনোপলি, আমরা যে তাদের ওখানটাই শুধু বাণিজ্য করছি, তারা চাচ্ছে আমাদের এখানটাতেও তাদের বাণিজ্য বাড়ুক। সেই জন্য বাংলাদেশের সেখানটাতে অ্যাগ্রি করেছে, আমরা সেখান থেকে তরল গ্যাস আমরা ইম্পোর্ট করব, আমরা বিমানের যন্ত্রপাতি আমরা আমদানি করব, আমরা তুলা আমদানি করব, প্রাকৃতিক তন্তু যেটিকে ব্যবহার করে গার্মেন্ট শিল্পের কাপড় তৈরি হয়, সেটি আমরা সেখান থেকে ইম্পোর্ট করব। এবং এখানে সুবিধাজনক জায়গাটা, আরেকটি বড় সুবিধা হলো, 1% তো দেখছেন, আরেকটি সুবিধা হলো যে পণ্যগুলো, যে কাঁচামালগুলো বা যে জিনিসগুলো আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখানে আনবো, এনে সেটিকে ফিনিশ প্রোডাক্ট করে আমি আবার ওখানটাতে রপ্তানি করব, সেখানে কোনো শুল্ক কিন্তু জিরো শুল্ক কিন্তু। অর্থাৎ এটি বাংলাদেশের জন্য অন্যান্য দেশের যে কোনো তুলনায় আমাদের জন্য বাড়তি এই 19% কিন্তু একটি বড় ঝামেলা।
রপ্তানি প্রতিযোগিতায়, কিন্তু সেটি যদি শুধু বাংলাদেশের জন্য হতো তাহলে একটি সমস্যা ছিল। কম্পিটিটর একেবারে ভিয়েতনাম থেকে শুরু করে চায়না, ইন্ডিয়া, আপনি যে আমাদের যারা কম্পিটিটর আছে তাদের প্রত্যেকের উপরে, এবং তার মাত্রা কিন্তু অনেক বেশি। সেই তুলনায় এখন আমাদের আগে ছিল 15%, তার সাথে এই 19%, মোট 34% শুল্কের কথা বলা হচ্ছে যে এগ্রিমেন্ট। এখন এগ্রিমেন্টে সত্যিকার অর্থে কী কী আছে, কী কী চুক্তি আছে, সেটি নিয়ে সম্ভবত আজকে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি ব্রিফিং আছে, তারা কি করেছে, কি কি কন্ডিশন দিয়েছে। আবার সেটি পুরো বিস্তারে পাওয়া যাবে নতুন সরকার এলে। উভয় দেশের মধ্যে যে চুক্তি স্বাক্ষর হয়েছে, যদিও বলা হচ্ছে এর দায় বহন করতে হবে পরবর্তী সরকারকে, সেটি তো স্বাভাবিক। আপনি এই সরকার যেটা করে যাচ্ছে, যে চুক্তি করে যাচ্ছে, এক্সিকিউশন তো পরবর্তী সরকারই করবে। তারাই উন্মোচন করতে পারবে যে আসলে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, বা আরও কোনো কিছু ভালো করবার কোনো সুযোগ ছিল কিনা। ব্যক্তিগতভাবে আমি যেহেতু অর্থনৈতিক সাংবাদিকতায় বেশিটা সময় করেছি, সেই দিক থেকে বলবো যে এই চুক্তি অন্যান্য আমাদের যারা প্রতিযোগী তাদের সাথে যদি আমরা কম্পেয়ার করি, সেই দিক থেকে আমরা ভালো আছি। এবং আমি গতকালকে রাতেই শুনছিলাম গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, আমরা যেটাকে বিজিএমের শীর্ষ নেতাদের পক্ষ থেকে, বা বড় এক্সপোর্টার বাংলাদেশের যারা হাতে গোনা যে কজন বড় এক্সপোর্টার আছে তাদের মধ্য থেকে তারা কিন্তু এখানে সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটি বাংলাদেশের জন্য খুব ভালো হয়েছে। তো যারা ব্যবহারকারী, যারা এটার মূল সুবিধাভোগী, তারা যখন বলে ভালো হয়েছে, তো নিশ্চয়ই দেশের জন্য ভালো কিছু হয়েছে বলে আমার কাছেও সেটি মনে হয়। অতএব এটিকে নিয়ে বিতর্ক বা এটিকে নিয়ে নেগেটিভ বার্তা দেবার কোনো কিছু আছে বলে মনে হয় না। এবং যদি কোনো প্রশ্ন থাকে বা যদি আরও কোনো কিছু জানবার থাকে, নিশ্চয়ই আজকে বাণিজ্য মন্ত্রণালয় সম্ভবত দুপুরে একটি প্রেস ব্রিফিং আছে, সেখানটাতে হয়তো তারা আরও বিস্তারিত বলবেন বলে আশা করি আমি। নির্বাচনকে সামনে রেখে আবার আসে, আপনার বলা হয়েছে বিভিন্ন তথ্য যে পার্শ্ব প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন অপতথ্য ছড়ানো হচ্ছে এখনও, এবং যেগুলো ফ্যাক্টস ফাইন্ডিং বলা হয়েছে যে বেশিরভাগই হচ্ছে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে, এবং এখনও তারা চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করার জন্য এবং একটি মহল। সেক্ষেত্রে এইটা কীভাবে দেখবেন? দেখেন, আপনি পার্শ্ববর্তী দেশের কথা বলছেন, তারা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশকে তাদের হাতের পুতুল হিসেবে নাচানোর জন্য যত রকম যা কিছু করা, এই 54 বছরে কি কম করেছে? বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কিভাবে বিনষ্ট করা যায়, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবেশ কখন কিভাবে অস্থির করা যায়, তাদের তল্পি বাহককে ক্ষমতায় রেখে তারা কিভাবে বাংলাদেশকে চুষে খেতে পারে, সেই প্রচেষ্টা তো তাদের আছে। এবং সেটি অনেক আগে থেকেই, দীর্ঘ সময় থেকে, আমি যেটা বলছিলাম স্বাধীনতা পূর্ব থেকেই তারা সেই চেষ্টাটি করেছে। তো আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলি, আমরা ইন্ডিয়ার কথা বলি না, ইস্ট ইন্ডিয়ান কোম্পানির কথা বলি। তো এই ইন্ডিয়া বাংলাদেশের উপরে এই খড়গ বা দাদাগিরি দেখানোর যে প্রচেষ্টা, সেটিতে হোঁচট খেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যে দৃঢ় যে মনোভাব এবং শক্ত বার্তা এবং মাথা না নোয়ানোর যে অঙ্গীকার, সেটির মধ্য দিয়ে এখন তারা চাইছিল যে কোনোভাবে যাতে ইলেকশনটা না হতে পারে। এখন দেখছে যে তীরে এসেও তরি ডুবাতে পারছে না, তরি শক্তপোক্ত, সে কারণে ডোবাতে পারছে না, সর্বশেষ হাতিয়ার যেটি। এবং সেখানটাতে সেই পাল্লায় হাওয়া দিচ্ছে কারা? যারা পালিয়ে গেছে, যারা পতিত শক্তি, যারা এতদিন ধরে 15-16 বছর ধরে একচেটিয়া ভারতোষণ নীতি পরিপালন করেছে, তারা এখন সেখানে বসে উস্কানি দিচ্ছে। এবং সেই দেশের গণমাধ্যম, একটি এত বড় দেশের গণমাধ্যম যে এতটা একপক্ষীয় হতে পারে, সেটি বিশ্বের ইতিহাসে আর কোথাও আছে বলে আমার কাছে মনে নেই। এবারই মনে হয় দেখলাম। ওকে, আমরা একেবারে শেষ প্রান্তে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজের আজ এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।